যে এই বাজেট কোনোভাবেই বৈষম্য বিরোধী রাষ্ট্র কাঠামো তৈরি করার উপযুক্ত বাজেট নয়, বরঞ্চ এটা বৈষম্য নতুন করে সৃষ্টি করার একটা পদচিহ্ন। তারুণ্যের দর্শকবৃন্দকে স্বাগত জানাচ্ছি আজকের এই আলোচনায়। এই পর্বে আমরা আলোচনা করব বাংলাদেশের জাতীয় বাজেট নিয়ে। বাজেট বলতে সাধারণ অর্থে আমরা বুঝি আয় ব্যয়ের পরিকল্পনা, অর্থাৎ আমার কী রকম আয় হবে, কোন খাত থেকে কত টাকা আয় হবে, এবং সেই টাকাটি একটা নির্দিষ্ট সময়ে আমি কোন কোন খাতে কিভাবে ব্যয় করব তার পরিকল্পনাটাকেই বাজেট বলা হয়। রাষ্ট্রজীবনেও বাজেট একইভাবে কাজ করে। একটা নির্দিষ্ট সময়ের জন্য রাষ্ট্র তার বাজেট পরিকল্পনা প্রণয়ন করে থাকে, যার ভেতর দিয়ে সে রাজস্ব আয় এবং রাজস্ব ব্যয়ের নীতি অনুযায়ী, খাত অনুযায়ী সেখানে সে তার ব্যয় নির্বাহ বা বিন্যস্ত করে থাকে। জাতীয় বাজেট 2025-26 গত 2রা জুন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ঘোষণা করেছে। এই অন্তর্বর্তী সরকারের এটি প্রথম বাজেট, কিন্তু এটি বাংলাদেশের 54তম বাজেট। এই বাজেটের আকার খুব একটা ছোট নয়, বেশ বড়। সেই বাজেটে আমরা যেটি লক্ষ্য করলাম সেটি হচ্ছে এই সরকার আসলে প্রতিষ্ঠিত হয়েছিল বৈষম্য বিরোধী চেতনা থেকে, অর্থাৎ আমরা বিগত সরকারকে তার যে ফ্যাসিবাদী আচরণ, অগণতান্ত্রিক আচরণ, স্বৈরতান্ত্রিক কাঠামো, সেখান থেকে তাকে হটিয়ে দিয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছিল জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী। কিন্তু এবছরের বাজেটে আমরা বৈষম্য বিরোধিতার কোনো নমুনাই সেখানে দেখতে পাচ্ছি না। স্বাভাবিকভাবেই আমাদের প্রত্যাশা ছিল এই বাজেট গতানুগতিক হবে না এবং সেখানে বৈষম্য নিরসনের জন্য উদ্যোগ বা পদক্ষেপের চিহ্ন থাকবে, এটি সাধারণ জনগণের প্রত্যাশা ছিল। কিন্তু আমরা বাজেট বিশ্লেষণ করলে দেখতে পাবো বাজেটটি পূর্বের ধারাবাহিকতাতেই রচিত হয়েছে। পূর্বে যেভাবে কর বসিয়ে সাধারণ মানুষকে নিষ্পেষণের চিন্তা করা হতো, এই বাজেটও একই পদ্ধতিতে করের পরিধি বাড়িয়ে হতদরিদ্র দরিদ্র মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলবে বলেই আমাদের বিশ্বাস। এই সরকার তার এই প্রথম বাজেটে 7,90,000 কোটি টাকার বাজেট ঘোষণা করেছে। আর এই 7,90,000 কোটি টাকার যে ব্যয়, সেক্ষেত্রে তার আয় হলো 5,64,000 কোটি টাকা। অর্থাৎ এটি একটি ঘাটতি বাজেট, যেখানে ঘাটতির পরিমাণ 2,26,000 কোটি টাকা। আপনারা বুঝতে পারছেন 2,26,000 কোটি টাকা বাজেট মানে সেটি প্রায় 36% বেশি ঘাটতি থাকবে। তাহলে সরকার সেই ঘাটতি কিভাবে নির্বাহ করবে? ঘাটতি তারা নির্বাহ করার জন্যও বাজেটের খাতে তারা উল্লেখ করেছেন। কিভাবে উল্লেখ করেছেন? সেটি হচ্ছে ঋণের এবং অনুদানের উৎস। ঋণ সরকার কোথা থেকে নেয়? ঋণ সরকার নিয়ে থাকে ব্যাংকগুলো থেকে, সঞ্চয়পত্রের মাধ্যমে, বন্ড বিক্রির মাধ্যমে, অভ্যন্তরীণ উৎস থেকে। আর বহিরুৎস থেকে তারা ঋণ নিয়ে থাকে ওয়ার্ল্ড ব্যাংক, IMF কিংবা কোনো দাতা দেশের কাছ থেকে, যাদের ঋণের বিপরীতে আবার নানা ধরনের শর্ত যুক্ত থাকে এবং তার বিপরীতে তাকে নির্দিষ্ট সময় অন্তর সুদসহ ঋণ পরিশোধ করতে হয়ে থাকে। তার মানে দাঁড়াচ্ছে যে একটা বড় অংশ তারা ব্যাংক থেকে, অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ নিয়ে এই ঘাটতি মোকাবেলার চেষ্টা করবে। আরেকটি পদ্ধতি হচ্ছে যে তাদের যে আয়ের খাত, সেই আয়ের খাতের দিকে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে আপনারা দেখতে পাবেন যে করের পরিধি বৃদ্ধি করার মাধ্যমে, ভ্যাটের পরিধি বৃদ্ধি করার মাধ্যমে তারা কর আদায়ের লক্ষ্যমাত্রা বেশি নির্ধারণ করেছে, যাতে তাদের ঘাটতি কমানো যায়। তারা যেই পদ্ধতিতে এই বাজেটটি তৈরি করেছে, সেখানে তারা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে যে তাদের মূল্যস্ফীতি, যেটি এখন 9.5-এর উপরে অবস্থান করছে, সেটি আগামী অর্থ বছরে 6.5-এ চলে আসবে। আর একটি লক্ষ্য তারা নির্ধারণ করেছে, সেটি হলো জিডিপিতে প্রবৃদ্ধির হার কত হবে। সেখানে তারা 5.5-এর উপরে প্রবৃদ্ধির নির্ধারণ করেছেন। কিন্তু আমরা যদি বিগত সময়ের 5 বছরের বাজেট বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখতে পাবো যে বাংলাদেশে 5.5 প্রবৃদ্ধি অর্জন করা এই বছরে একেবারেই সম্ভব হবে না। তার কারণ ইতিমধ্যেই ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF এর প্রতিবেদনও চলে এসেছে, যেখানে 3.5 থেকে 4% মধ্যেই এই প্রবৃদ্ধি ঘোরাফেরা করবে। কিন্তু তারা উচ্চবিলাসী পরিকল্পনা গ্রহণ করেছে বলেই আমাদের কাছে মনে হচ্ছে। তাছাড়া যেখানে মুদ্রাস্ফীতি
গত 1 বছরে ডাবল ডিজিট অতিক্রম করেছিল সেটিকে এখনই 5% কমিয়ে এনে 6.5-এ নির্ধারণ করা এটিও একটি উচ্চবিলাসী পরিকল্পনা বলেই বাজেট বিশ্লেষকরা মনে করছে। সবচেয়ে বড় কথা হলো এটার মধ্যে অনেক ধরনের শুভঙ্করের ফাঁকি রয়েছে। যদি আপনি খাত অনুযায়ী বিশ্লেষণ করতে যান, কর হার বৃদ্ধির কারণে যে সমস্ত পণ্যের দাম বাড়বে সেগুলো কিন্তু সাধারণ মানুষেরই অত্যন্ত নিত্য প্রয়োজনীয় পণ্য। আর কর হার যে সমস্ত খাতে হ্রাস করা হয়েছে সেগুলো আসলে অনেক ক্ষেত্রেই বিলাসদ্রব্য। ফলশ্রুতিতে কি ঘটবে? ধনী দরিদ্রের যে বৈষম্য সেটি আরও বাড়বে আগামী বছরে। কিন্তু এই সরকারের স্লোগান ছিল যে বৈষম্য নিরসন করে সকল মানুষের উপযুক্ত বাংলাদেশ বিনির্মাণ। তাহলে আমি বাজেটের যে দর্শন সেটি যদি আমরা বিশ্লেষণ করতে যাই তাহলে আমরা দেখব এই সরকার বৈষম্য বিরোধী কোনো দর্শনের কথা তার বাজেট বক্তৃতার মধ্যে উপস্থাপন করেনি, বরঞ্চ সামাজিক নিরাপত্তা খাতে যে সমস্ত বরাদ্দগুলো রয়েছে সেই বরাদ্দের মোট পরিমাণ বিগত অর্থবছরের থেকে এই অর্থবছরে আগামী অর্থবছরে কমিয়ে ফেলা হয়েছে। এবং সেটি কমাতে যেয়ে তারা আবার যে কাজটি করেছে সেটি হলো সামাজিক নিরাপত্তা বলয়ে যে সমস্ত বরাদ্দ আগে থেকেই চালু ছিল, যেমন বিধবা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, কাজের বিনিময়ে খাদ্য, কাবিখা, এই ধরনের নানা ধরনের যে সমস্ত কর্মসৃজন প্রকল্পগুলো ছিল তার সাথে নতুন করে যুক্ত করেছেন যে জুলাই আগস্ট অভ্যুত্থানের সময়ে যারা আহত বা নিহত হয়েছেন সেই সমস্ত পরিবারের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি। কিন্তু মোট পরিমাণ কিন্তু আগের বছরের থেকে কমে গেছে, অর্থাৎ নতুন খাত যুক্ত করেছে ঠিকই, তার মানে অন্যান্য খাতে সংকোচন করা হয়েছে। এটি তারা কিভাবে ভবিষ্যতে আগামী অর্থ বছরের ভেতরে রিঅ্যাডজাস্ট করবে সেটি কিন্তু পরিষ্কার নয়। তাছাড়া আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে এই সরকারের প্রধান প্রায়শই তার বক্তৃতাতে বলে থাকেন যে বাংলাদেশের তরুণরা কেন চাকরি করবে, তারা স্বকর্মসংস্থানের ব্যবস্থা করবে অথবা তারা সামাজিক ব্যবসা করবে। স্বকর্মসংস্থান বা সামাজিক ব্যবসা আপনি যাই করেন না কেন তার জন্য কিন্তু তরুণদেরকে ঋণ সহায়তা গ্রহণ করতে হবে, কারণ তরুণদের কাছে পুঁজি থাকে না। তাহলে এই পুঁজি তারা কোথা থেকে সংগ্রহ করবে? তারা তো বিদেশ থেকে এই পুঁজি সংগ্রহ করতে পারবে না, তাদেরকে স্বাভাবিকভাবেই ব্যাংক খাত থেকে পুঁজি সংগ্রহ করতে হবে ঋণ হিসাবে। কিন্তু সরকার যদি তার এই ঘাটতি মোকাবেলার জন্য নিজেই ব্যাংক থেকে এই পরিমাণ টাকা ঋণ গ্রহণ করে তাহলে ব্যাংকগুলোতে কি পরিমাণ তারল্য আছে যে তারা স্বকর্মসংস্থানের জন্য তরুণদেরকেও ঋণ দিতে পারবে? এটি কি কল্পনা করা যায় যে তারা সরকারের ঋণ দেওয়ার পরেও তরুণদেরকে ঋণ দিতে পারবে? আমার তো মনে হয় এটি করা সম্ভব হবে না। অর্থাৎ মুখে এক কথা আর কাজে আরেক রকম নীতি আমরা এই সরকারের মধ্যেও দেখতে পাচ্ছি। যদিও রাজনৈতিক বিশ্লেষকরা এই সরকারের কাছে খুব বেশি প্রত্যাশা করেন না, কিন্তু আমরা যে কথাটি তারুণ্যের পক্ষ থেকে বলতে পারি যে এই বাজেট কোনোভাবেই বৈষম্য বিরোধী রাষ্ট্র কাঠামো তৈরি করার উপযুক্ত বাজেট নয়, বরঞ্চ এটা বৈষম্য নতুন করে সৃষ্টি করার একটা পদচিহ্ন। সুতরাং এই বাজেটের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষা চাহিদা পূরণ করা খুব বেশি সম্ভব হবে না বলেই আমরা মনে করে থাকি। এই বাজেটের একটা গুরুত্বপূর্ণ দিক হলো জাতীয় সংসদ নির্বাচনী ব্যয়। সরকার বলেছে ২৬ সালের জুন মাসের মধ্যে নির্বাচন হবে, আর রাজনৈতিক দলগুলো প্রত্যাশা করছে ২৫ সালের ডিসেম্বর মাসে নির্বাচন হবে, বা তারা দাবি জানিয়েছে এটি। তো দাবি অনুযায়ী নির্বাচন হোক আর সরকারের প্রত্যাশা অনুযায়ী নির্বাচন হোক, যেভাবেই হোক না কেন এটি ২০২৫-২৬ অর্থ বছরেই ঘটবে। সুতরাং এই যে এত বড় অঙ্কের বাজেট, ৭,৯০,০০০ কোটি টাকার যে বাজেট, সেই বাজেটের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের বাজেট নির্ধারিত আছে। অর্থাৎ এখানে নির্বাচনী ব্যয় একটা বড় টাকা বরাদ্দ রাখা হয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে কথাটি কিছুক্ষণ আগে আমরা বলছিলাম, স্বকর্মসংস্থান কিংবা আত্মকর্মসংস্থানের জন্য আমাদের দেশের যুব সমাজ, তরুণ সমাজ ব্যাংক থেকে ঋণ নিতে পারবে না। এই বাজেটে স্বকর্মসংস্থানের জন্য কোনো বিশেষ বরাদ্দও রাখা হয়নি। এবং বাংলাদেশে যে প্রায় ৪ কোটি তরুণ তরুণী, যুবক যুবতী তারা বেকার অবস্থায়, শিক্ষিত আধা শিক্ষিত তরুণ তরুণীরা যে বেকার অবস্থায় দিন কাটাচ্ছে তার কোনো নির্দেশনা এই বাজেটে নেই। তার মানে হচ্ছে
এই বাজেটটি গতানুগতিক ধারার বাজেট। গত 5-7 বছর ধরে, 10-15 বছর ধরে কিংবা 20-25 বছর ধরে আমরা যেভাবে দেখি যে বাজেট ঘোষণা হওয়ার সাথে সাথে সরকারি দল বাজেটের প্রশংসা করে মিছিল করে আর বিরোধী দল বাজেটের বিরোধিতা করে মিছিল করে। এবার আমরা মিছিল দেখিনি, এটি একটি নতুন দিক, কারণ কোনো সরকারি দল বলতে এখন আর কোনো কিছু নেই। আর বিরোধীরা যারা আছে তারা রাজপথে মিছিল না করে তাদের বক্তব্য তারা মিডিয়ার কাছে, গণমাধ্যমের কাছে প্রকাশ করছে। বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দল, তারা বামপন্থী হোক আর ডানপন্থী হোক, তারা কিন্তু এই বাজেটের মাধ্যমে যে দারিদ্র্য নিরসন করা যাবে না, বৈষম্য নিরসন হবে না, সেই কথাটি কিন্তু আকারে ইঙ্গিতে বা সরাসরি তারা ইতিমধ্যে প্রকাশ করে ফেলেছে। সাধারণ মানুষ তারা কি প্রত্যাশা করে? সাধারণ মানুষ প্রত্যাশা করে যে তাদের জীবনযাত্রার ব্যয় যাতে না বাড়ে। একই সাথে তারা প্রত্যাশা করে যে তাদের বেতন বা আয় বৃদ্ধির কোনো পরিকল্পনা বাজেটের ভিতরে আছে কিনা। আমরা কি দেখতে পেলাম? 15 লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারীর জন্য এখানে বিশেষ প্রণোদনা দেওয়ার ঘোষণা বাজেটে রয়েছে। কিন্তু বাংলাদেশে 7 কোটিরও বেশি মানুষ আয় রোজগার করার প্রচেষ্টা গ্রহণ করে থাকে। তার মধ্যে মাত্র 15 লক্ষ মানুষের জন্য যদি আমরা বিশেষ প্রণোদনা ভাতা দিয়ে থাকি, তাহলে অবশিষ্ট মানুষেরা তাদের জীবন ধারণ করতে আরো বেশি কষ্টের মধ্যে পড়ে যাবে। এই বাজেটে কালো টাকা সাদা করার পদক্ষেপও রাখা হয়েছে, যদিও কর হার পুনর্বিন্যাসের কথা বলা হয়েছে। কিন্তু কালো টাকা সাদা করা মানেই একটা নতুন বৈষম্য সৃষ্টি করা। একই সাথে বলতে চাই, এই বাজেটে গতানুগতিকভাবে শিক্ষা বাজেট নির্ধারণ করা হয়েছে। এই বাজেটে গতানুগতিকভাবে আগের মতোই কর হার বৃদ্ধির প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে, সেটা প্রত্যক্ষ কর হোক আর পরোক্ষ কর হোক। যেমন ধরেন, এই বাজেটে সরকার নতুন করে কর বৃদ্ধি করেছে শ্রমিক কল্যাণ তহবিলের উপরে। এখন প্রশ্ন হচ্ছে, শ্রমিক কল্যাণ তহবিল কিভাবে তৈরি হয়? শ্রমিক কল্যাণ তহবিল তৈরি করে শ্রম আইন অনুযায়ী, এবং সেখানকার বিধান হচ্ছে একটি কোম্পানি তার সমস্ত ব্যয় নির্বাহ করার পরে যে নিট প্রফিট করে তার 5% সে শ্রমিক কল্যাণ তহবিলে স্থানান্তর করে থাকে। সেই শ্রমিক কল্যাণ তহবিলের উপরে যদি নতুন করে কর আরোপ করা হয়, তাহলে কর দ্বিতীয়বার আরোপ করা হবে, কারণ ওই কোম্পানি কর পরিশোধ করার পরেই নেট মুনাফা হিসাব করেছে এবং সেটির 5% তারা শ্রমিক কল্যাণ তহবিলে বরাদ্দ দিয়েছে। সুতরাং এটি কোনো জনবান্ধব সিদ্ধান্ত নয়। তার মানে কি দাঁড়াচ্ছে? যে কথাটি তারুণ্যের পক্ষ থেকে আমরা বলার চেষ্টা করছি, যে এই বাজেট প্রকৃত বিচারে বৈষম্য নিরসন তো করবেই না, উল্টো নতুন করে বৈষম্য সৃষ্টির যে স্মারক চিহ্ন তারা এঁকে দিল, তার ভিতর দিয়েই প্রমাণিত হয় যে বাংলাদেশে বর্তমানে যে অন্তর্বর্তী সরকার রয়েছে তারা জনমুখী বা গণমুখী নয়। আমরা প্রত্যাশা করব আগামী অর্থ বছরের বাজেট পাশ হওয়ার আগেই এই বিষয়গুলো সংশ্লিষ্ট দপ্তরগুলো বিবেচনা করবে, ভাববে এবং সত্যিকারভাবে জুলাই আগস্ট অভ্যুত্থানের কথা বিবেচনা করে বৈষম্য নিরসন করার যে পথ পরিক্রমা, যে পথ নির্দেশনা, তা যেন এই বাজেটেও প্রতিফলিত হয়, তার সদিচ্ছা যাতে এই বাজেটের মধ্যে খাত ওয়ারি বিশ্লেষণ করে রাখা হয়, সেটিও আমরা দেখতে চাই। তারুণের এই আয়োজনে অংশ নেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আগামী পর্বে আমরা আবারও নতুন নতুন বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আপনাদের সবাইকে ধন্যবাদ।